স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পর্দা উঠল আজ। 20 ওভারের এই ক্রিকেট ঘিরে তুমুল উত্তেজনা সারা দেশে। বিপিএল ক্রিকেটের নানা দিক নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ঢাকা ডায়নামাইটসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন এবং দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল হক। স্বাগত আপনাদের। সুজন ভাই, আপনার টিম ঢাকা ডায়নামাইটস, কালকে ম্যাচ আছে, এই ম্যাচ নিয়ে আপনি কতটা আশাবাদী, কি ভাবছেন? দারুণ টিম করা হয়েছে, আমি মনে করি যে দারুণ একটা অলরাউন্ড সাইড আমার। আর বাট টি-20 এমন একটা খেলা যেখানে আপনি বলতে পারবেন না যে কেউ ফেভারিট, একদম ডাইরেক্ট ফেভারিট বলা যায় না। হ্যাঁ, টিম ওয়াইজ দুই তিনটা টিমের কথা বলতে হবে যে টিম হয়তো ভালো আছে, বাট এমন একটা খেলা যে আপনাকে ওই মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট। তো আপনি ম্যাচের দিনের মোমেন্টামটা যে আপনি ওই মোমেন্টামকে ধরাটা খুব ইম্পর্টেন্ট, কারণ কুমিল্লা যাদের সাথে খেলা আমরা গত 2 বছর চ্যাম্পিয়ন, দারুণ ওরাও স্ট্রং টিম আশরাফির নেতৃত্বে। বাট আমি মনে করি যে কালকে যে দলের মোমেন্টামটা ভালো থাকবে, যে দল খেলাটা ধরতে পারবে তাড়াতাড়ি করে, সেই দলেরই হয়তো সুযোগটা বেশি। কারণ দুটো দলই আমার মনে হয় যে ইকুয়ালি কম বেশি আছে। কারণ আমাদের টিমের একটা অ্যাডভান্টেজ আমি বলে রাখি, যেটা আমার মনে হয় যে অ্যাডভান্টেজ আমাদের একটা আছে, যথেষ্ট পরিমাণ অলরাউন্ডার আমাদের টিমে আছে, মানে যারা বিশ্ব সেরা অলরাউন্ডার। এরা বলতে হবে যে ডোয়ান ব্রাভো বা আন্দ্রে রাসেল কিংবা কুমার সাঙ্গাকারা, সাকিব আল হাসানের মতন বিশ্ব সেরা অলরাউন্ডাররা সবাই। তো বাট তারপরও খেলাটা ক্রিকেট, মাঠের প্রয়োগ ক্ষমতাটা যার ভালো থাকবে, যে প্রয়োগ করতে পারবে ভালো নিজেদেরকে, এক্সিকিউশন যার ভালো হবে, আমার মনে হয় তার জন্য ম্যাচটা ইজি হবে। আরেকটা বিষয়, এই যে সাম্প্রতিক সময়ে রিসেন্টলি আমরা ইন্ডিয়ার সঙ্গে খেললাম, বাংলাদেশের প্লেয়াররাও তো খেলার মধ্যেই ছিল। এইটার কি কোনো সুবিধা বাংলাদেশের প্লেয়াররা পাবে এই বিপিএল আসরে? না, তা তো অবশ্যই। আপনার একটা মানে সবচেয়ে বড় কথা, ক্রিকেট খেলার সবচেয়ে বড় জিনিস হলো আত্মবিশ্বাস। আপনার যদি আত্মবিশ্বাসটা থাকে, আমাদের দলের খেলোয়াড়দের এখন আত্মবিশ্বাসটা আমার মনে করি অনেক ভালো। জাস্ট মাত্র আমরা ইংল্যান্ডকে একটা টেস্ট ম্যাচ হারালাম, মানে টেস্ট সিরিজ ড্র করলাম, এটা আমাদের বাংলাদেশের জন্য যেমন একটা ইতিহাস, সত্যি তো দারুণ একটা ব্যাপার ছিল, এবং প্লেয়ারদের জন্য তো অবশ্যই। মানে তারা তো মাঠে থেকে লড়েই জয়টা আদায় করেছে, সুতরাং তাদের আত্মবিশ্বাস এখন আমার মনে করি ভালো। বাট যদিও ফরম্যাটটা ডিফারেন্ট, আমরা হঠাৎ করে ওয়ান ডে, তারপর টেস্ট ম্যাচ, তারপর টি-20 আসছি, বাট তারপর আমার মনে হয় ভালো প্লেয়ার সবখানেই ভালো প্লেয়ার, আসলে সত্যি কথা বল, সব ফরম্যাটেই ভালো প্লেয়ার। জি মুজ ভাই, এই যে মানে বিপিএল এর আসর এটা চতুর্থ, এর আগে আরো 3টা হয়েছে আমাদের দেশে, সফলভাবেই হয়েছে। এখন কথা হচ্ছে যে এই ধরনের আয়োজনগুলো আমাদের ক্রিকেটকে কতটা সমৃদ্ধ করে বা কতটা ভূমিকা রাখে আমাদের ক্রিকেটের? সমৃদ্ধ বা আমি বলবো যে ক্রিকেটের জন্য মঙ্গলই এটা। যেমন ক্রিকেটের নতুন সেন্সেশন, যার নাম সবাই এখন জেনে গেছে, মেহেদী হাসান মিরাজ, সেও এবারে খেলতেছে। তো এখন এই মেহেদী হাসান মিরাজ এদের মতন খেলোয়াড়রা এখানে এসে বিদেশ থেকে স্টার খেলোয়াড়রা আসতেছে, তাদের সাথে মিশতেছে, এক ড্রেসিং রুম শেয়ার করতেছে, তারপরে ইন্টারন্যাশনাল ম্যাচের টেম্পারমেন্ট কী হতে পারে সেটাও অনেকটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে। তো আমার মানে সেদিক থেকে বিপিএলটা আমাদের ইয়ত খেলোয়াড়দেরকে, যারা ভবিষ্যতে আমাদের ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করবে, তাদের জন্য ভালোই এটা, মানে তাদের গ্রুমিংটা হয়। হ্যাঁ, গ্রুমিংটা হচ্ছে, এবং এখান থেকেই তারা অনেক কিছু শেখারও আছে। বলতেছে না, ড্রেসিং রুম একসাথে শেয়ার করা যে কতটা অ্যাডভান্টেজ, সেটা যারা খেলতেছে ইয়ং ছেলেরা, বিশেষ করে গত আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের যারা আছে, তারা এখানে অনেকেই আছে, তাদের জন্য অ্যাডভান্টেজ, এবং তারাই ভবিষ্যতে আমাদের ন্যাশনাল টিমে খেলবে। অবশ্যই এটা নিশ্চয়ই ডেফিনেটলি এটা মঙ্গলজনক। তবে এটা আমি বলবো যে এটা আইসিসি উচিত, এখন মোটামুটি বেশ কয়েকটা দেশেই হচ্ছে নিয়মিত, এটা অ্যানুয়াল ক্যালেন্ডারের মতন করে একটা ফিক্সড টাইমে হওয়া উচিত, তাহলে হলে ভালো হতো। মানে বিপিএল এর মতো আয়োজনগুলো আইসিসির ক্যালেন্ডারে যদি, আইপিএল আছে, বিপিএল আছে, এই অস্ট্রেলিয়া বিগ ব্যাশ, সিপিএল আছে, ইংলিশ আছে, তো এগুলো সবগুলোই এখন রেগুলার হচ্ছে। তো এগুলো দেখে শুনে যাতে সবাই খেলতে পারে, সব দেশেরই প্লেয়াররা ওই টেস্ট বা অন্য কোনো শিডিউল না থাকে, যাতে বেশি করে খেলতে পারে এবং সব দেশেরই খেলোয়াড়, ভালো খেলোয়াড়রা খেলতে পারে, সেদিকটা নজর রেখেই এই শিডিউলটা তৈরি করে বলে অবশ্যই। সুজন ভাই, একটু অন্য প্রসঙ্গে যাই, যেটা হচ্ছে যে ক্রিকেটের বিশুদ্ধতাবাদী যারা, তারা আবার টি-20টাকে খুব একটা স্বাগত জানাতে পারছে না এখনো। এটা যদি একটা ডিফারেন্ট ফরম্যাট, আপনার মতামত কি? আপনি কি মনে করেন যে আসলে আমি 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 আমার কথা টেস্ট, মানে আমি সবসময় বলবো যে টেস্ট ক্রিকেট হলো আসল ক্রিকেট।
মানে যদি আপনি ক্রিকেটের ওটা বলেন যে সাদা পোশাকের খেলার উপরে কোনো খেলাই নেই, বাট তারপরেও দেখেন বিশ্বের সাথে সাথে আস্তে আস্তে ওয়ানডে ক্রিকেট এত পপুলার হলো, এখন টি-20 অনেক পপুলার হচ্ছে। আসলে কোনোটাই বিশুদ্ধতার জন্য না। আমি যেটা বললাম আজকে, যদি আপনি ধরেন যে ফরম্যাটে একসময় বলা হতো রাহুল দ্রাবিড়ের কথা, রাহুল দ্রাবিড় যদি ক্রিকেটের টেকনিক একটা মূর্তি হয় যে টেস্ট ম্যাচের একটা ওইরকম একটা প্লেয়ার বা এত রান করছে, সে কিন্তু দেখেন টি-20তেও যখন আইপিএল খেললো তখনও কিন্তু পারফর্ম করেছে। সুতরাং ইটস অল অ্যাবাউট ক্রিকেট খেলা। আপনি এটা হয়তো বা ওভার কত 20 ওভারের খেলা বা এটাতে মারতে হয় বেশি, বাট আপনি যদি বেসিক স্ট্রং না থাকে তাহলে আপনি একটা বলকে মারা কিন্তু এত সোজা না। মানে আপনি চাইলেই যে একটা বলকে মারতে পারবেন এটা কিন্তু অনেকে ভাবে যে টি-20 মানে ধুমধাম একটা সেটা তো মারবো। আমরা দেখলাম ইংল্যান্ডের সঙ্গে বোলাররাই সব বাজিমাত করলো। সেটাই তো, আপনি ইটস নট যে এটা আসলে আমার কথাটা যে এটা অনেকে হয়তো বলেন, বাট আমার মনে হয় যে আপনি কত তাড়াতাড়ি একটা জায়গা থেকে একটা জায়গায় পরিবর্তন হচ্ছে সেটা সবচেয়ে বড় জিনিস। কারণ আপনি বাংলাদেশ টিম যখন টেস্ট ম্যাচ খেলার আগে আমরা কথা ছিল আমরা 14 মাস ধরে টেস্ট ম্যাচ খেলি না, বাংলাদেশ কেমন খেলবে একটা শঙ্কা ভয় আমাদের সবার মধ্যেই ছিল। বাট ক্রিকেটাররা কিন্তু মানে ট্রেনিংটা ওইভাবেই করে যে ওয়ানডের পরে তাদের একটা আসলে ইটস মোর আ মেন্টাল গেম, ইটস নট ফিজিক্যাল গেম। মানসিকভাবে আপনার পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট। আপনি কিভাবে মানসিকভাবে পরিবর্তন করছেন আপনাকে, সেটা কিন্তু একটা বড় জিনিস। মানসিকতার পরিবর্তন থেকে আমরা ওয়ানডে থেকে যেটা বললাম টেস্ট ম্যাচ খেললাম 5 দিনের খেলা, যেটা এত ইজি ছিল না, এখান থেকে আবার টি-20 আসবে, আবার টি-20 থেকে আমরা আবার যখন বাংলাদেশ টিম নিউজিল্যান্ড যাবে তখন গিয়ে প্রথমে ওয়ানডে খেলতে হবে আমাদেরকে। সুতরাং আমার মনে হয় যে এগুলো এখন ছেলেরা ইউজড হয়ে গেছে। পরিবর্তনের ব্যাপারটা, মানসিক পরিবর্তনের ব্যাপারটা খুব জরুরি। আপনি কিভাবে আপনাকে সুইচ অন সুইচ অফ করেন আসলে সত্যি কথা বলতে গেলে। একটা বিষয় তো আলোচনা হলো যে এই আয়োজনগুলো আমাদের ক্রিকেটারদেরকে নানাভাবে সমৃদ্ধ করে তাদের খেলার ধরনের। আপনি সামনে যারা মঞ্জু ভাই যেন একদম এক্স্যাক্টলি রাইট কথাটাই বলেছেন। আমি খালি একটু বলেছি যে ড্রেসিং রুমের কথা যারা বললেন, এটা একটু যদি বিস্তারিত বলতেন আমাদের দর্শকদের আপনি জন্য। সাঙ্গাকারার মতন প্লেয়ার, আপনি সাঙ্গাকারার মতন প্লেয়ার আমাদের টিমে ধরেন যদি আমি বলি এখন আমাদের টিমে ইয়াংস্টার এখানে ইরফান শুক্কুর আছে কিংবা মারুফ অথবা এখন অত ইয়াং, বাট তারপরে ইয়াং প্লেয়ার নতুন প্লেয়ার এরা, বা কিংবা মোসাদ্দেক সৈকত আছে আমার নতুন ইয়াং প্লেয়ার, এরা মাহেলা, সাঙ্গাকারা, ব্র্যাভো, রবি বোপারা কিংবা অ্যান্ড্রু রাসেলের সাথে ড্রেসিং রুম শেয়ার করবে। এই যে এক্সপিরিয়েন্স শেয়ার করবে এটা একটা বিরাট ব্যাপার না তাদের কাছে। বা তারা তো দেখবে মোসাদ্দেককে হয়তো বা কোনো টিপসও দিবে, হয়তো বা কোনো কথাও বলবে, যেটা আমাদের ক্রিকেটের জন্য অবশ্যই। আপনি কিন্তু প্রতিদিন চাইলেই সাঙ্গার সাথে কথা বলতে পারবেন না, দেখা করতে পারবেন না। এটা একটা সুযোগ, এই 1 মাস ড্রেসিং রুম শেয়ার করার একটা বড় সুযোগ। ছেলেদের যদি এক্সপিরিয়েন্সটা এটা আপনি মানে যেটা হয় যে এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আপনি এমনি হবে না। এই যে ধরেন আপনি খেলছেন তো একটা অবশ্যই একটা মানুষের কথা শুনেন, বা সিনিয়র প্লেয়াররা যাদের এত ওয়াস্ট একটা এক্সপিরিয়েন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যাদের নামের পিছিয়ে এত রান করা আছে, তাদের মুখ থেকে কথা শোনা মানে একটা বাড়তি এক্সপিরিয়েন্স, কিন্তু বাড়তি একটা আমি বলবো যে মানে ছেলেরা দারুণভাবে এটা ফিল করে। আপনি সবাই হয়তো বললে যেটা নিবে না, সাঙ্গাকারা বললে হয়তো শুনবে বা নিবে, এটা ইজি হয় অনেক আসলে। বুঝতে পারছি। আরেকটা বিষয় যে বিপিএল এর আরেকটা দিক হচ্ছে গিয়ে অর্থনৈতিক। ধরেন এটা আমাদের ক্রিকেটারদেরকে অনেকভাবে আর্থিকভাবেও একটা সহায়তা করে বা একটা বিরাট সাপোর্ট হয়। এইটাও কি পজিটিভ কিনা, এটা কি মনে হয়? দেখেন আমি সবসময় একটা কথা বলি যে একটা ক্রিকেটার মানে তার লাইফটা খুব শর্ট, ক্যারিয়ার খুব শর্ট। যখন আপনি ক্রিকেট খেলতে যান, ধরেন আমি এখন মিরাজের কথা যদি বলি, যেহেতু মিরাজের কথা তুললেন, আমাদের অনূর্ধ্ব-19 অধিনায়ক ছিল, এখান থেকে বাংলাদেশ দলে ঢুকলো। তো যেটা হয় যে খেলাধুলাটা এখন 12 মাসেরই হয়ে গেছে, সারা বছর ট্রেনিং করতে এই করতে হয়। তো যেটা হয় যে আমাদের ছেলেদের একটা দেশের প্রবলেম হচ্ছে যে আর 10টা ছেলে যেখানে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পাস করে তাদের ক্যারিয়ার গড়ে দিচ্ছে বা ব্যাংকিং চলে যাচ্ছে, ক্রিকেটারদের ক্যারিয়ারটা কিন্তু ক্রিকেটেই। সুতরাং যখন 35 বছর বা 36 বছর বয়স হবে আলটিমেটলি আপনাকে তোমার খেলা ছেড়ে দিতে হবে। সুতরাং তারা তখন ফাইন্যান্সিয়ালি কিন্তু যদি আপনি স্ট্রং না হয়, যদি তাদের কাছে এরকম অর্থনৈতিকভাবে তারা সাপোর্টেড না হয়, তাহলে কিন্তু এরা ব্যবসা করবে, তাদের ক্যারিয়ার শেষ করবে আর অন্য কিছু করবে, সেটা কিন্তু সম্ভব না। যার ফলে ক্রিকেটারদের দেখা যায় যে হয়তো একটা সিজনে তারা অনেক টাকা পাচ্ছে, না হয়তো আমাদের আর্থসামাজিক অবস্থার মধ্যে যদি আপনি দেখেন যে অন্যান্য জায়গায় যারা একটা মিরাজের মতন ছেলে একটা কয় টাকা পাচ্ছে বা কি, সেটা তো বা মিরাজ বেশি টাকা পাচ্ছে বা বিপিএল এর কারণে বলেন বা কিন্তু আরেক দিক থেকে 16 কোটি মানুষের মধ্যে মিরাজ বা মুস্তাফিজ কিন্তু 1-2 জনই হয়। এটা এক্স্যাক্টলি সেটাই বলছি। কারণ এই মিরাজদেরকে কিন্তু সারা অনেক কিছু স্যাক্রিফাইস করে ক্রিকেটটা খেলতে হয়। কারণ পড়াশোনা বলেন, ফ্যামিলি বলেন, যখন তারা ট্যুরে যায় 3, 4, 5, 6 মাস বাইরে থাকতে হয়, এটা কিন্তু আসলে সবকিছু স্যাক্রিফাইস করে করতে হয়। সুতরাং অর্থের প্রয়োজনটা অবশ্যই বিপিএল এ হয়তো বা আমাদের এখন অর্থটা আমি মনে করি খুব লিমিটেড। এমন না যে আইপিএল এর মতন মানে একদম টাকার ছড়াছড়ি, যে কোন যেমন আমি কয়েকদিন আগে লাস্ট আইপিএল এ যদি দেখেন যে পাওয়ান নেগি 8 কোটি রুপিতে বিক্রি হয়েছে। তা আমাদের এখানে 8 কোটি রুপিতে বিক্রি হয় না কেউ। এখানে ধরেন আপনার হাইয়েস্ট প্লেয়ার সাকিব আল হাসান তো 55 লাখ টাকা পায়, বা একটা মিডিয়াকার যারা আছে ক্যাটাগরি ওয়াইজ আছে 5 লাখ আছে, 12 লাখ আছে, 18 লাখ আছে। তো দিস ইজ আমি মনে করি যে ঠিকই আছে। আমাদের হয়তো প্রিমিয়ার লিগেও যে টাকাটা ছেলেরা পায় ওটা দিয়ে ওদের সারা বছরটাই চালাতে হয় বা তাদের ফিউচারের জন্য রাখতে হয়। আর সত্যি কথা বলতে তা আপনি যে বিপিএল এ যে টাকাটা বর্তমানে আছে আমি মনে করি যে কোয়াইট হ্যান্ডসাম এবং আমাদের এবং এটা অবশ্যই একটা সাপোর্ট, বিরাট সাপোর্ট আমি মনে করি। মুজিব ভাই, আপনি তো অনেক বছর ধরে খেলাধুলা ফলো করছেন, প্রায় 42 বছর আপনার ক্রীড়া সাংবাদিকতার
বয়স। তো এই যে এক সময় মানে শুরুর দিকে ক্রিকেট, বাংলাদেশে ক্রিকেটটা তো এরকম রমরমা ছিল না, আমরা কয়েক দশক ধরে দেখছি ক্রিকেট। সেই সময়ের ক্রিকেট আর আজকের ক্রিকেট দুইটার মধ্যে আপনি প্রধান পার্থক্য কি দেখেন? আমি আরো আগের কথা বলছি, যখন আমি প্রথমের কথাই বলি, 77-এ এমসিসি আসলো প্রথম বিদেশি দল হিসেবে। তো তখন খুব লিমিটেড ক্রিকেট, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট হতো। ওই এক বছরে একটা কি দুটো খেলা হতো, এবং পরপর দুবার এমসিসি এসে খেলার পর বোধহয় শ্রীলঙ্কা এসছিল 79-এ। তো তারপরে আমরা আইসিসি ট্রফিতে ঢুকলাম। আইসিসি ট্রফিতে ঢোকার পরে এই ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমাদের পরিচিতি আস্তে আস্তে বাড়তে থাকলো, এবং আমাদেরকে একজন ক্রিকেট নেশন হিসাবে বাইরে চেনা শুরু করলো। তো তখন যেটা বলতেছেন, তখন ফার্স্ট ডিভিশন ক্রিকেটও খুব একটা রেগুলার যে হতো তাও হতো না, সেটারও ছিল। তো এখন সাথে তখনকার ক্রিকেট তুলনা করলে আকাশ পাতাল তফাৎ। তখন কি প্লেয়াররা এই যে আজকে যেমন সুজন ভাই বললেন একটু আগে, এটাকে পেশা হিসেবে নিতে পারছে, তখন তো সেরকম চিত্রটা ছিল না, পুরোপুরি পেশাদার। না, পুরোপুরি পেশা না। আমি বলি, সুজন নিশ্চয়ই তাকে খেলা হয়তো দেখেনি। আমি আব্দুল লতিফ বলে একজন খেলোয়াড় ছিল, ইন্সপেকশন ডিজাইন ইন্সপেকশন টিমের ক্যাপ্টেন। সে ব্যাংকের অফিসার ছিল। সে ব্যাংক থেকে এসে মাওরানে খেলতো। হ্যাঁ, তো মাওরানে এসে খেলে তার ব্যাটিং করে বলতেছে, আমি আসতেছি, আমার জায়গায় অন্য কাউকে ফিল্ডিং করো। আমি খুব খেলা দেখতাম, তো উনি এইভাবেই বলতেন যে আমার জায়গায় কাউকে ফিল্ডিং করো, আমি আসতেছি, আমার অফিসে কাজ আছে। তো তার আসল প্রফেশন ছিল ব্যাংকে। এটাই মানে ক্রিকেটটা ছিল নেশা। জি, উনি অনেক লতিফের কথা অনেক আগের কথা বললেন। আমি মনে করি আমাদের সময় এরকম ছিল। ধরেন আমরা তো ধরেন বলতে গেলে 90 দশকের 90 দশক থেকে আমাদের জিনিসটা, যে আমাদের সময় কিন্তু প্রফেশনালিজম এরকম ছিল না। আমাদের বাবা মাও ওইভাবে অ্যালাউ করেনি যে ক্রিকেটার হতে হবে, আসলে পড়াশোনাটা শেষ করতে হবে, সেটাই সবচেয়ে বাঞ্ছনীয় ছিল আসলে সবচেয়ে বড় কথা। ক্রিকেটটা সেকেন্ডারি। হ্যাঁ, আমাদের সময় যে আমরা টাকা পাইনি তা না, বাট আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেটা বললেন যে আমাদের ইন্টারন্যাশনাল বা বিসিবি তখন আর্থিক অবস্থা এরকম ছিল না যে আমাদেরকে বেতন দিয়ে দিবে বা আমাদেরকে ম্যাচ খেলার জন্য পয়সা দিবে। না, এই আজকে ক্রিকেটে এই জায়গায় এসছে তো আপনাদের হাত ধরে। সুজন ভাই, আমরা আরো কথা বলবো, একটা বিরতি নিয়ে আসি, তারপরে কথা হবে। নিচে একটা বিরতি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম রেডলাইন ঢাকায়। মঞ্জু ভাই, কথা হচ্ছিল যে ক্রিকেটকে পেশা হিসাবে, খেলাটাকে পেশা হিসেবে নেওয়ার পথটা তো খুব মসৃণ ছিল না, সেটা আপনি দেখেছেন। আজকাল কিন্তু বাবা মাই ইন্সপায়ার করে, বা ফ্যামিলি থেকে এক সময় সেই সাপোর্টটা পায়নি, যেটা সুজন ভাই বলছিলেন। এখনো যে বাবা মা ইন্সপায়ার করে সেটা ঠিক পুরোপুরি বলবো না। যেমন সুজন একটু আগে বলতেছিল যে ওরা যখন ক্রিকেট খেলতে ওর বাবা মায়ের যথেষ্ট ধমক খেতে হয়েছে, পড়ালেখা করো, এ করো। তারপর তখন ওদের সে ফার্স্ট ক্লাব খেলতে গিয়ে ফার্স্ট বোধহয় অ্যামাউন্ট পেয়েছিল মাত্র 4000। তো অকল্পনীয়, মাত্র অনলি 4000। তো এই ক্রিকেটকে যে পেশা হিসাবে নিয়ে ভবিষ্যতে করবে কেউ চিন্তা করতে পারেনি। যেন আমি বলতেছি যে এই মিরাজের কথায় আবারও ফিরে আসতেছি। মিরাজ যখন পড়ালেখা করতো, তার ফাদার বা তাকে বলতো যে তোমাকে জজ ব্যারিস্টার, এই ধরনের সবাই যা চায়, আরও কেউ কেউ চায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবারই এই ধরনের একটা আকাঙ্ক্ষা। তো উনিও চেয়েছিলেন যে তার ছেলে হবে। তো সে পালিয়ে ক্রিকেট খেলতো, এবং এই ক্রিকেট খেলার পর সে যখন এই পর্যায়ে এসছে, এখন তার বাপ মা তার জন্য গর্বিত। কেন? দেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত তার নাম জানে, তার বাবার নাম জানে, কোথায় থাকে সব কিছুই জানে। এমনকি তাদের এত দুর্দশা ছিল যে তাদের নিজস্ব কোনো বাসা ছিল না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার জন্য একটা বাসস্থানেরও ব্যবস্থা করার অর্ডার দিয়েছে। তো এখন যদি আপনি ওইভাবে ক্রিকেট খেলেন না, যে কোনো খেলাই খেলেন, সরকার থেকে তো আপনি পুরস্কার পাচ্ছেন, বিভিন্ন কর্পোরেট হাউস বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন। তো এটা এখন মোটামুটি একটা ভালোই। অবশ্যই। সুজন ভাই, অন্য একটা ব্যাপার হচ্ছে কি, 12 সালে প্রথম হলো আমাদের বিপিএল, 13 সালে হলো, 14 সালে গিয়ে একটু হোঁচট খায়, 14 সালে হয়নি, 13 সালের যে ফিক্সিং এর একটা বিতর্কের কারণে। 15 সালে আবার আমরা অনেকটাই কাটিয়ে উঠলাম। তো এই যে এটা তো একটা বৈশ্বিক সমস্যা ক্রিকেটের ক্ষেত্রে, আমরা কিভাবে মোকাবিলা করলাম এটা? আপনারা তো কাছ থেকে দেখেছেন।
আমার এটা পুরো কমিউনিটির মানে দায়বদ্ধতা ছিল, আমাদের ক্রিকেট কমিউনিটির ফ্যাকাল্টি যখন দায়বদ্ধ ছিল সবারই আমাদের জন্য এটা একটা বিরাট একটা নিউজ ছিল তখন, সত্যি কথা বলতে গেলে। এবং সবার অবদান আছে যে এটার মধ্যে আমাদের ইয়াং প্লেয়ারদেরকে ইয়ে করা, আমাদের অ্যান্টি করাপশন ইউনিটটা এখন ক্রিকেট বোর্ডের স্ট্রং আছে, এটা আমরা ফলো করার চেষ্টা করে, ক্রিকেট বোর্ড থেকে ফলো করার চেষ্টা করে, মেনটেন করার চেষ্টা করে। এবং ছেলেরাও এখন আমার মনে হয় যে যথেষ্ট শিক্ষিত হচ্ছে এই ব্যাপারগুলোতে, যে এই অ্যান্টি কারাপশনের ক্লাসগুলো করার পর। কারণ একটা ছেলে দেখেছে যে ক্যারিয়ার কিভাবে নষ্ট যায়। আমি যদি আশরাফুলের কথাটাই বলি, যে আমাদের মানে দারুণ একজন প্লেয়ার, মানে ও এত বছর খেলতে পারছে না ক্রিকেট, মানে ওর মানে এত সুন্দর একটা ক্যারিয়ারটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, সত্যি কথা বলতে গেলে। তো সবাই কিন্তু এটাই চায়, সবাই কি চায়, কেউ কিন্তু চায় যে আমাকে টিভি দেখা, ভালো ক্রিকেট খেলি। কারণ আপনি যত ম্যাচ খেলবেন ততই আপনার নেম ফেম সবই বাড়বে, সত্যি কথা বলতে গেলে। সেই জন্য আমার মনে হয় ছেলেরা এখান থেকে ভালো, এই দিক থেকে একদিকে ক্রিকেট এডুকেশন বা এই মানে একটু যদি অন্যভাবে, আপনি কি মনে করেন যে আমরা খুব সাকসেসফুলি এটাকে মোকাবেলা করতে পেরেছি? সোফার অবশ্যই, এবং তারপরে তার কোনো প্রশ্ন ওঠেনি না। 2015 সালে এখন দারুণ, এবং ন্যাশনাল টিমেরও আমাদের এই জিনিসগুলো সম্বন্ধে আমরা খুব সচেতন থাকি এবং প্লেয়াররাও খুব সচেতন। আমি বলবো প্লেয়ারদেরই এটা অবদান, প্লেয়ারদের ভূমিকা। আমি সব সিনিয়র প্লেয়ার, বর্তমান সিনিয়র প্লেয়ারদের আমি মাশরাফি, তামিম ইকবাল বা সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম, এদের অবদান দিয়ে ওরাও কিন্তু এই জিনিসগুলোতে খুব ইয়াংস্টারদের সাথে কথা বলে, যারা নতুন ঢুকে হেল্প করে ওদের। এটা কি অনেক সময় না বুঝেও ট্র্যাপে পড়ে ক্রিকেটাররা? অনেক সময় এটা তো বুঝতে হয় পারে আসলে, না। জিনিসটা এমন একটা জিনিস কি, আপনি ধরেন যদি মিরাজের কথাটা আবার ফিরে আসছে, কারণ ও এখন মাত্র আমাদের দলে খেলে, বা মুস্তাফিজের কথাও যদি আমি বলি, এরা যদি এখন ন্যাশনাল টিমে খেলার পর ধরেন এদের পাশে তখন অনেক লোক, মানে মিরাজ যখন ভালো খেললো, যদি মিরাজ ভালো না খেলতো তাহলে এত লোক আসতো না। মিরাজ ভালো খেলার পর এখন সারা বাংলাদেশি মিরাজকে চিনে, সবাই তার সাথে দেখা করতে চায়, সবাই কথা বলতে চায়। তো এখানে তো ধরেন এই অ্যাডভান্টেজটা অনেক দুষ্ট লোক নিতে পারে, মানে কথাতে সবাই তো আর একরকম মেন্টালিটি নিয়ে যায় না। যারা এইসব কাজে অভ্যস্ত বা যারা এইসব কাজ করে, তারা মিরাজকে, যেমন উনি বললেন মিরাজের বাসার খুব দুর্দ অবস্থা ছিল, যেখানে মানে তখন নিজেদের হয়তো একটা বাসা ছিল না। একটা এখানে প্রলোভন। যদি প্রাইম মিনিস্টার এখন বাসা দিচ্ছেন, যদি এরা না বলে অন্য একটা প্রভোগ কিছু করতো, যে তুমি এত ভালো খেলো, তুমি এরকম থাকো, তোমাকে আমি একটা ভালো বাসা বানিয়ে দিচ্ছি। তো মিরাজ যদি তার থেকে একটা কিছু উপঢৌকন এরকম নিত, তাহলে তো সে তো সেখানে চ্যাপ্টারের মধ্যে আটকে যেত না। তো জিনিসটা হচ্ছে কি, এটাকে ম্যানিপুলেট করা খুব ইজি, বাট এটাই আপনাকে এখন আমাদের ক্রিকেটের শিক্ষা, যেটা আমাদের 19 লেভেল থেকে যেটা হয়, এটা এখনই 19 লেভেল থেকে ছেলেরা জানে যে না, কেউ যদি আমাকে কোনো কিছু একটা পরিমাণ টাকার বেশি সাথে আমাকে অ্যান্টি করাপশন সুজন, যেমন আশরাফুলের নাম করলো যে স্পট ফিক্সিং বা ম্যাচ ফিক্সিং এর মানে অভিযোগে তাকে আমরা বাদ দিলাম, নিষিদ্ধ করা হয়েছিল। তো এখন ঠিক বিপিএল এরও প্রথম দুইবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স, তার মালিকও কিন্তু এই অভিযোগে অভিযুক্ত। না, সেটা বলতেছে যে শুধু প্লেয়ার না, অবশ্যই এটা তো এটা তো যেটা হবে মাঠে, মানে যেমন আপনি, এটা তো শুধু প্লেয়ার না, এটা আপনি বললেন ওনারের কথা, স্বাভাবিক কথা, ওনারা জড়িত থাকতেই পারে, এটা আম্পায়ার হইতে পারে, আম্পায়ার হয়েছে আমাদের এটা আপনার ওই টিভির যারা চ্যানেল যারা দেখায় তারা হইতে পারে। সুজন ভাই, আমি একটা প্রশ্ন রেখে একটু বিরতিতে যাই আপনার কাছে। এই যে আগে কখনো কখনো আমরা এই যে বিপিএল এর প্লেয়ারদের পেমেন্ট নিয়ে কথা শুনি, যদিও ঢাকা ডায়নামিক্স এটা করেনি কখনো, আমরা জানি না, এরকম কোনো অভিযোগ উঠেনি, কিন্তু অন্য কোনো টিমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে প্লেয়ারদের পেমেন্টটা ঠিক মতো দেয় নাই। এই যে এগুলা নিয়েও আসলে একটু কথা বলা দরকার, এই বিষয়টা আপনার কাছে জানতে চাবো বিরতি থেকে। আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম রেডলাইন ঢাকায়। সুজন ভাই, যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, পেমেন্ট কি এবার কোনো ইস্যু নাকি এবার ঠিকঠাক আছে সবকিছু? সোফার মানে একটু হয়তো হিসেব আছে এখনো, হয়তো ওই যে আগের চেয়ে অনেকটা বোধহয় অনেক ভালো, আমি মনে করি অনেক ভালো। এবং বিসিবি ব্যাপারে অনেক গত বছর থেকে অনেক সিরিয়াস আমরা এই ব্যাপারটা, যে প্লেয়ারদের পেমেন্ট করতে হয়ে যায়। তারপরেও কিছু হয়তো গত বছরে কিছু ছোটখাটো পেমেন্ট এখনো হয়তো বাকি আছে প্লেয়ারদের, যেটার জন্য আই হোপ যে এটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার করে ফেলবে, যাতে প্লেয়াররাও যাতে মানে অল্পই পেমেন্ট পায় এখন, সেটা যাতে প্রপারলি পায় যায়। আর আপনি তো ঢাকা ডায়নামাইটসের প্রধান কোচ, তো এই যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার আসছে, ইভেন যারা খেলছে আমাদের দেশে, তারাও সবসময় যে একসঙ্গে এক টিমে খেলছে তাও না। তো এই যে প্লেয়াররা এসে একটা টিমে জড়ো হওয়া, এইটা কি একটা চ্যালেঞ্জ হয় যে তাদের মধ্যে সমন্বয় করা বা এই বিষয়গুলো? আসলে চ্যালেঞ্জ হয় আমাদের খেলোয়াড়দের জন্য, কারণ আমাদের খেলোয়াড়রা তো সচরাচর ধরেন সাকিবের কথা আলাদা, সাকিব এখন মানে সারা বিদেশ খেলে, সিজনাল প্লেয়ার, সবাইকে চিনে, এরকম সবার জন্য আসলে সাকিবের মতো সাকিবের যে জিনিসটা সবার সাথে যোগাযোগটা আছে, এটা আছে, বাট এটা হয়তো ইয়াং প্লেয়ারদের জন্য ডিফিকাল্ট হয়। বাট তারপরে আমি বলবো যে আমার দলে যেসব প্লেয়ার আছে, ধরেন সাঙ্গাকারা এর আগে ঢাকা ডায়নামাইটসে খেলে গেছেন, আমি মায়ালার সাথে ক্রিকেট খেলেছি, বা এরা ব্রাভোরা আমার আন্ডারে ক্রিকেট খেলেছি, চিরং যখন আমি কোচ ছিলাম,
রাসেলের সাথেও এর আগে কথা হয়েছে, দেখা হয়েছে, বা রবি আমার ঢাকা প্রিমিয়ার লিগের টিমে খেলে গেছে। সুতরাং আমার জন্য ইজি হয় জেল করা, যে আমি সবাইকে চিনি, আমি জানি যে ছেলেগুলো দারুণ জেল আপ করতে পারে, খুব ফ্রেন্ডলি, খুব তাড়াতাড়ি বিষয়। সাঙ্গাকারা দারুণ একজন মানে আমি বলবো লিডার, সত্যি কথা বলতে মাহেলাও দারুণ একটা ছেলে, লিডার একটা। তো আমার মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি জেল আপ হয়ে গেছি, দ্যাটস ভেরি গুড। যে এটা তো হলো একটা পার্ট। আরেকটা হচ্ছে এই যে খেলা তো টানা থাকে, মানে একটা খেলার শিডিউল যেটা, তার ফাঁকে ফাঁকে আপনাদের ইয়ে করার জন্য, প্র্যাকটিসের জন্য সময় পান কতটুকু আপনারা? সময় পাই আমরা আমরা আমাদের, কারণ আমাদের যেমন 5 তারিখ আগামীকাল খেলবো, এরপর হয়তো আমাদের 8 তারিখ খেলা পড়বে, আমাদের ব্রেক থাকে। ওই ব্রেকে কি আপনার কাজে লাগান ব্রেকটা? ব্রেকটা আমরা 6 তারিখটা যেমন হয়তো আমাদের যেটা হবে যে আমাদের ওই সুইমিং হয় বা জিম হয়, মানে ইয়ে হয়, 8-7 তারিখে আমরা আবার ক্রিকেট স্কিল ট্রেনিং করি, 8 তারিখ ম্যাচ খেলি, এরকম হয়। অনেক সময় ব্যাক টু ব্যাক থাকে, তখন হয়তো বা প্র্যাকটিসটা হয় না, বাট আলটিমেটলি প্র্যাকটিস হয়। এবং সবচেয়ে বড় কথা যে প্র্যাকটিসগুলোতে কিন্তু আমাদের লোকাল প্লেয়াররা যেমন ভাবে মনোযোগ দেয়, আমাদের ফরেন প্লেয়াররাও কিন্তু সেভাবেই মনোযোগ দেয়। আজকে যেমন আমাদের প্র্যাকটিস হচ্ছিল, আমি ভেরি হ্যাপি যে যেভাবে ইনভলভ ছিল প্লেয়াররা সবাই, ফরেন প্লেয়ার স্পেশালি। আজকে প্র্যাকটিস হয়েছে আপনাদের? আজকে সকালে কালকে প্র্যাকটিস ছিল, ম্যাচকে সামনে রেখে তো খুব ইনভলভ থাকে, খুব ইনভলভ থাকে। সুজন, আমি জি আপনাকে দুটো কোশ্চেন করতে পারি নাকি? প্রথমত এই যে ট্রেনিং নিয়ে বলতেছিলেন, এখন রেনি সিজন, 7টা দল খেলছে বিপিএল। হ্যাঁ, আমাদের ইনডোর বা একটা যে জিমনেশিয়াম একটাই, কিন্তু তো এখানে সেই সুবিধাটা সবাই পাচ্ছে কিনা? সময় কিভাবে আপনারা ভাগ করে করে নিচ্ছেন, এবং প্রত্যেক টিমই চাইবে প্র্যাকটিসের জায়গায় একটা, কিন্তু এটা বোঝা গেছে। আমাদের আজকে আসলে 4টা টিমের খেলা ছিল, সুতরাং 4টা টিম আজকে প্র্যাকটিস করেনি, 3 দিনই প্র্যাকটিস করেছে। ঢাকা এন্ড বরিশাল। তো চিটগং, যেমন আমরা যখন মাঠে যাই 11:30 দিকে, তখন থেকে চিটগংয়ের প্র্যাকটিস প্রায় শেষ হয়ে যাচ্ছে, যেহেতু তখন বৃষ্টি নেমে গেছে, আমরা তখন ইনডোরে চলে যাই, আমরা এই ইউনিটটা ইউজ করি। পরে বরিশালের কোচ আমাকে ফোন করলো, ড্যাব ওয়াটমোর এসছে কোচ, তো ড্যাবের সাথে ড্যাব আমাকে ফোন করলো, তুমি কতক্ষণ ইনডোর ইউজ করবে? তাই বললাম আমি 11:30 মধ্যে ইনডোর ইউজ করবো। সুতরাং আমরা শেয়ার করে নিই আসলে, যেহেতু একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে হয়ে যায় আসলে। যদিও মঞ্জু ভাই যেটা বলতেছেন, আমি বলি যে আমাদের এখন ঢাকায় আরো ইনডোর বানানো উচিত, আরো বড় করা উচিত। আমাদের ক্রিকেট আস্তে আস্তে বিসিবির কোনো উদ্যোগ আছে বা এই ধরনের? আমাদের এই নতুন যে ইনডোরটা আছে সেটাকে ভেঙে আমাদের নতুন একটা ইনডোর তৈরি করার কথা আছে। নট অনলি দেয়ার, বাট আমার মনে হয় যে বিসিবির জন্য আমাদের আসলে একটা ইনডোর, বা আমাদের একটা কথা ছিল যে আপনার আমাদের যে একাডেমিক গ্রাউন্ড আছে সেখানে একটা ইনডোর করার, বাট বিসিবির আমাদের হয়তো লাগে না। বাট আমার মনে হয় যে তারপরে আমাদের কিছু আমাদের ঢাকার বাইরে তো অনেক ইনডোর আছে, মানে চিটাগং, খুলনা, রাজশাহী, সবখানে সিলেট, সবখানে ইনডোর আছে। বাট আপনি রাইট যে মঞ্জু ভাই, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। এই যে ধরেন বারবার মিরাজের কথা উঠে আসছে, আমরা মুস্তাফিজকে নিয়ে অনেক, আমি সেটা আসছি আপনার ভালো খবর দেই যে কিছুক্ষণ আগে বিসিবি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ট্যুরের জন্য অস্ট্রেলিয়াতে একটা ক্যাম্প করবে, মানে প্রিপারেশন ক্যাম্প, সেটার একটা প্রিলিমিনারি স্কোয়াড 22 মেম্বার বোধহয় স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে মুস্তাফিজ আছে। এটা বিরাট খবর না? বিরাট খবর, কিন্তু এটা মুস্তাফিজ সেকেন্ড ফেজ কাটিয়ে আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি মুস্তাফিজের সেই কাটার দেখার। আমরাও আশাবাদী। তার মানে মুস্তাফিজ রিকভারি, স্পিড রিকভারি হচ্ছে এবং সে আবারও ফিরে আসবে, এটি আমি করতে। না, আমি যেটা আপনার কাছে জানতে চাই, এই যে মিরাজ বা মুস্তাফিজের মতো বিস্ময়কর প্রতিভা আমরা পেলাম অল্প সময়ের ব্যবধানে, এরকম নতুন নতুন মুখ আনার জন্য আর কি উদ্যোগ নেওয়া দরকার বলে আপনি মনে করেন বিসিবির বা আমাদের ক্রিকেটের ওভারঅল? বিসিবি তো আপনার বিভিন্ন এজ গ্রুপের ক্রিকেট খেলছেই, তারপরে এর সাথে আন্ডার-19 যেটা সামনে আসতেছে, সেটা তো দেখবেন যে আবারও নতুন নতুন খেলা বার হবে। যেভাবে মিরাজি ছিল আন্ডার-19 এর ক্যাপ্টেন ওয়ার্ল্ড কাপে, যেখানে রানার্স আপ হয়েছে, হ্যাঁ গতবারে, লাস্ট টাইম আমরা বোধহয় রানার্স আপ। তো এইভাবে এখান থেকেই প্লেয়ার উঠে আসবে। আর বিসিবির কিন্তু একটা কনসিস্টেন্ট একটা রেখেছে, কিন্তু ধারাবাহিকতা রেখেছে প্লেয়ারদেরকে তাদের পাইপলাইনে প্লেয়ার রাখার জন্য। আমি একটা কোশ্চেনটা শেষ আছে যে আমরা এখানে ইংল্যান্ডকে এক ধরনের ট্র্যাক বা স্পিন ট্র্যাকে সেকেন্ড টেস্টে হারালাম, বা ফার্স্ট টেস্টেও আমরা জেতা উচিত ছিল, জয় প্রায় কেউ পাইনি। তো আমরা এক ট্র্যাক থেকে নিউজিল্যান্ডে যাচ্ছি খেলতে, ঠিক আছে, সেখানে গিয়ে আমার কি মনে হয় না যে আমরা এই ধরনের স্পিন ট্র্যাক এই সুবিধাটা আমরা পাবো না, এই ধরনের পাবো। আমি কিন্তু খুব আশাবাদী নিউজিল্যান্ড নিয়ে, মঞ্জু ভাই। কারণ আমি মনে করি নিউজিল্যান্ড যেই উইকেট আছে,
আমার মনে হয় যে আমাদের ব্যাটসম্যানরা এখন ধরেন যেটা হয়, যেটা আমি বলছিলাম যে মানসিক যে পরিবর্তনগুলো, এগুলোর জন্য আমাদের অস্ট্রেলিয়া ক্যাম্প হচ্ছে, আমরা প্রিপারেশনটা ওইরকম ভাবেই করার চেষ্টা করি। কিন্তু আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের কিন্তু যদি মোস্তাফিজ আমাদের ইনশাল্লাহ ফিট হয়ে যায়, আপনি দেখেন যে আমাদের তাসকিন, মোস্তাফিজ, মাশরাফির করা বোলিং অ্যাটাক নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের জন্য কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে যাবে অবশ্যই। আচ্ছা, আমরা একটা সাকিব আছে, বিরতির মিরাজ সময় আছে, হয়েছে, আমরা একটা বিরতি নিয়ে আসে আরো কথা হবে। নিচে একটা বিরতি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম রেডলাইন ঢাকায়। শোন ভাই, কথা হচ্ছিল যে আমাদের ক্রিকেটে নতুন মুখ নিয়ে আসার প্রক্রিয়া, এটা আপনারা কিভাবে করেন, বিসিবি কিভাবে এটা? আমাদের আসলে বিসিবি তো যেটা মঞ্জুর বলছিল, আমাদের এইজ গ্রুপের অনেক খেলা হয়। আমাদের ধরেন যেটা হয়, আমাদের আন্ডার 14, 16, 18 টুর্নামেন্ট হয়, ওইখান থেকে আমাদের প্লেয়ার বাছাই হয়। মানে আপনি মিরাজের কথা বা মুস্তাফিজের যেমন আসছিল, এটা কিন্তু সবই সিস্টেমেরই একটা ডেভেলপমেন্ট সিস্টেমের একটা ফসল। যে আপনার মুস্তাফিজরা সবাই কিন্তু ওই 14, 16, 18 খেলেই, অনূর্ধ্ব-19 খেলে তারপর বাংলাদেশের পরিচয় আছে। তো এটার জন্য আমাদের বিরাট ব্যয়। গেম ডেভেলপমেন্ট, আমি যেহেতু গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান, আমি জানি যে অনেক বড় বাজেট আমাদের, এবং ওখান থেকে কিন্তু আমাদের মেইন প্লেয়ার আসছে, এবং সেই বাজেটের সুফল তো পাচ্ছি আমরা অবশ্যই। এবং আমরা অ্যাসিওর করি যে আমি অ্যাসিওর করি যে আমাদের দারুণ কিছু ট্যালেন্ট এরপরেও বের হয়ে আসবে, অনেক প্লেয়ার বের হয়ে আসবে এখন। আর আমাদের এখানে আরেকটা জিনিস যে আমি এখানে মাধ্যমে বলতে চাই, যে আমাদের লোকাল কোচদের কথা সবাই মনে করে না আসলে, তাদের কিন্তু দারুণ পরিশ্রম করে তারা, যারা আমাদের এইচ লেভেলে কোচিং করাচ্ছেন, তাদের সবার পরিশ্রমের ফসলই কিন্তু এটা যে এই মিরাজ বা মুস্তাফিজ বা এরকম আমাদের মোসাদ্দেক সৈকত, লিটন দাস, এরকম প্লেয়ার কিন্তু বের হয়ে আসছে বাংলাদেশ ক্রিকেটে। আরও ইনশাল্লাহ আমরা আশা করি আগামীতে দারুণ অনেক প্লেয়ার বের আসবে। আমাদের নতুন যা অন্তর্নি, যেটা আমরা করি যে নতুন একটা টিম করা হয়, এটা 2 বছর ধরে একসাথে থাকে, ট্রেনিং করে, ম্যাচ খেলে, এবং গিয়ে আলটিমেটলি 19 ওয়ার্ল্ড কাপটা হয়তো বা খেলবে গিয়ে, যেমন নিউজিল্যান্ডে হবে, এটা প্রিপেয়ার হয় খুব দারুণভাবে। তো আশা করি যে এই বর্তমান যে অনূর্ধ্ব দলটা তৈরি হয়েছে, তাদের থেকেও আমরা বেশ কিছু ট্যালেন্ট প্লেয়ার পাবো আসলে। ভাই, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আপনার কাছে আরেকটা প্রশ্ন আপনার টিম নিয়ে রাখতে চাই। গতবারও তো আপনি ঢাকা ডায়নামিক্সের সঙ্গে ছিলেন, এবার তো সরাসরি কোচ হিসেবেই আছেন। তো গতবার কাঙ্ক্ষিত ফল পাননি, মানে আপনারা ফাইনাল খেলতে পারেননি। এইবার গতবারের থেকে কি শিক্ষা নিচ্ছেন, মানে এইবার আপনারা কতটা আশা? দল হিসেবে আমরা অনেক ভালো এবার, গতবারের থেকে আমার মনে হয় আরো ব্যালেন্স দল। গতবার টিমটা ভালো ছিল, কিন্তু আমরা ভালো খেলতে পারি না। আমি যেটা বললাম, আপনার এক্সিকিউশন না করতে পারলে ইটস ভেরি ডিফিকাল্ট, বাট নাম কাগজে কলমে আমরা অবশ্যই গত বছর অনেক শক্তিশালী দল। আর যেটা হচ্ছে যে গত বছর আমাদের কিছু কম্বিনেশনের প্রবলেম হয়েছিল, কিছু মানে আপনার ব্যাটিং অর্ডারের প্রবলেম ছিল আমার কাছে, যেটা মনে হয়েছে। আমি মনে করি যে যেহেতু এবার লোকাল, যেমন সাঙ্গাই কতবার ক্যাপ্টেন ছিল, বাট এবার সাকিব ক্যাপ্টেন, দুইটার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, সাঙ্গা তো ডেফিনেটলি অনেক এক্সপিরিয়েন্স, বাট সাঙ্গা যেটা হয় যে লোকাল প্লেয়ার অনেক সময় ছিলেন না, ওই সিচুয়েশনে কে ইম্পর্টেন্ট সেটা হয়তো হবে না, ডিসিশন হয়তো বা সেটা সাকিব যেটা অনেক ভালো বুঝবে। তো আই ফিলিভ যে সাকিব আমার কম্বিনেশন হয়তো বা কাজ করবে এবার ইনশাআল্লাহ। আমরাও আশা করি। মুজিব ভাই, এই যে বাংলাদেশ টিমের সাম্প্রতিক সময়ে যদি খেলার পরিসংখ্যান দেখি, আমরা দারুণ পরিসংখ্যান আমাদের হোম গ্রাউন্ডে, সেটাই অনেকদিন পর আমরা বাইরে খেলতে যাচ্ছি, যে কথা হচ্ছিল যে নিউজিল্যান্ডে। এই যে আমাদের দেশের খেলার যে অনেকগুলো ম্যাচ জেতার যে আত্মবিশ্বাস, এইটা কি আমাদেরকে কোনো অ্যাডভান্টেজ দেবে? সেই ডেফিনেটলি উই উইল গেট অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। আমরা যে নিউজিল্যান্ড ট্যুরে যাচ্ছি, এটা আমাদের টোটাল টিমকে একটা আলাদাভাবে ইন্সপায়ার করবে। কেন, একটা উজ্জীবিত টিম যতই নিউজিল্যান্ড বাউন্সে উইকেট বানাক বা ফার্স্ট উইকেট থাক তাদের, আমরা ও বলছিল যে আমাদের এখন ফাস্ট বোলাররা আগের মতন না, ইংল্যান্ড, অন্যান্য অস্ট্রেলিয়া যেভাবে ফাস্ট বোলার আছে, আমাদের ফাস্ট বোলারও মোটামুটি এখন সেই স্ট্যান্ডার্ডে চলে আসছে, এবং এদের মধ্যে 2-4 জন বলা যায় ওয়ার্ল্ড ক্লাস। তো এখন সেখানে সেটার অ্যাডেড অ্যাডভান্টেজ নিশ্চয়ই পাবো, এবং এখান থেকে যে আমরা ইংল্যান্ড সাথে জেতার পর আমাদের টোটাল টিম যে উজ্জীবিত হয়েছে, সেটা নিশ্চয়ই আমরা নিউজিল্যান্ডে কাজে লাগাবো। একই জিনিস আপনার কাছে জানতে চাই। আমার মনে হয় লাস্ট আইপিএল সিরিজ আমাদের এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা দারুণ ক্রিকেট খেলেছি। আমি মনে করি যে অস্ট্রেলিয়ার মানে অ্যাডিলেডের ওই বাউন্সি উইকেটে আমরা ইংল্যান্ডকে হারিয়েছি, আমরা অলমোস্ট ইন্ডিয়ার সাথে মেলবোর্নে কম্পিট করেছি। সুতরাং আমার মনে হয় যে আমরা অনেকদিন খেলি না, আই বিলিভ যে নিউজিল্যান্ড সিরিজে আমরা দারুণ করব, আমি বিশ্বাস করি। নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার যে পরিবেশ বা যে আবহাওয়া, ওইটাতে তো আমরা এক্সপোজড, মানে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে লাস্ট। এই সামারটা আমার মনে করি যে আমরা তো সামারে যাব ডেফিনেটলি, আমাদের জন্য আমার মনে হয় যে হ্যাঁ কনকনে হাওয়া থাকবে, সবই থাকবে, বাট তারপরে আমরা এইগুলো এখন আসলে আমরা মানসিক, আগে অনেক মেন্টালি এগুলো থাকতো, আগেই মানুষ বলতো ঠান্ডার মধ্যে খেলবি, এই হবে সেই হবে। এখনকার ছেলেরা কিন্তু এগুলো দে আর ইউজ টু, তারা জানে যে এই সিচুয়েশন আমাকে খেলতে হবে, অ্যাডাপ্ট করতে হবে কীভাবে। টিম থেকেও আমাদের ম্যানেজমেন্ট থেকেও কিন্তু কোচরা ওইভাবে প্ল্যান করে, ব্রিফ করে যে আমরা কী করবো না করবো, কোন মাঠে কতটুকু বাতাস হবে, কী হবে, এটা কিন্তু সবারই জানা থাকে। সুতরাং আসলে এখন ক্রিকেট অনেক এগিয়ে গেছে, অনেক মডার্ন হয়ে গেছে, এবং বাংলাদেশে কিন্তু সাথে সাথে এই মডার্ন ক্রিকেটের সাথে আমরা ধরে ফেলেছি খুব তাৎপর্য। একদম শেষ পর্যায়ে এসেছি, লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে, যে বাংলাদেশ টিমকে এখন বাইরের ক্রিকেট দলগুলো, বাইরের দেশগুলো
বিষয়গুলো কিভাবে দেখে, মানে আমাদের আমি আপনাকে একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি। সাউথ আফ্রিকা যখন আমরা সিরিজটা জিতলাম, তোদের ম্যানেজারের সাথে একদিন নাস্তা টেবিলে কথা হচ্ছিল, তো আমাকে বললো তোমরা আমাদেরকে এই সময় আনো কেন, এই বৃষ্টির মৌসুমে আনো, তাহলে তোমরাই তো আসতে চাও না। আমাদের যখন সিজন, তোমরা যখন ব্যস্ত দেখো তোমাদের অন্য খেলা, বলে তখন ও হেসে দিছে, বলছে যে এখন থেকে আর কেউ এরকম করবে না, এখন তোমাদের সিজনেই সবাই খেলতে আসবে। আই বিলিভ যে এরকম হবে। বাংলাদেশ আজকে যেমন আমরা বলি যে 2001 থেকে 2016-তে আমরা এখনো ইন্ডিয়াতে একটা সিরিজ খেলতে পারিনি, বা ইংল্যান্ডে আমরা 2010-এর পর এখন একটা সিরিজ পাইনি, যেতে পারছি না। সুতরাং এখন মনে হয় এটা কেউ করবে না, এখন আমাদেরকে নিতে চাবে। বাংলাদেশ ক্রিকেট মাঠের থেকেই, মাঠের খেলার এই জবাব মাঠে খেলেই জবাব দেবেন। অবশ্যই ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।